আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা পঞ্চম অধ্যায়ে যে বিষয়গুলো নিয়ে পড়বো সেটা হচ্ছে দুধের শতকরা সংযুক্তি, দুধ থেকে মাখন উৎপাদন এবং মাখন থেকে ঘিয়ের উৎপাদন। এই অংশগুলো আজকে আমরা পড়বো। তো তোমরা যারা উপস্থিত আছো চ্যাট বক্সে তোমাদের রোল নাম্বারটা লিখে দাও। প্রথমে আমরা দুধের শতকরা সংযুক্তিটা জেনে নেব। দুধ হচ্ছে একটা লিপিড, কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন এবং পানিতে দ্রবীভূত অথবা বিক্ষিপ্ত বিভিন্ন অজৈব ও জৈব লবণের মিশ্রণ। দুধ একটি কলয়েড বা ইমালশন, যেটা আমরা বলতে পারি দুধ হচ্ছে এক প্রকার ইমালশন, এবং ইমালশন হলো আবার কলয়েডের একটা শ্রেণী বিভাগ। তো স্তন্যপায়ী স্ত্রী প্রাণীর দেহে এটি তৈরি হয়, যা তাদের নবজাতক শিশুর খাদ্যের প্রধান উৎস হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দুধের প্রধান উপাদানগুলো আমরা নিচে আলোচনা করব। নিচে আলোচনা করা হলো আর কি। তো প্রথমে হচ্ছে চর্বি, দুধের প্রধান উপাদান যেটা। দুধের মধ্যে চর্বি অদ্রবণীয় সূক্ষ্ম কণা রূপে বিদ্যমান থাকে। রাসায়নিকভাবে চর্বির দানাগুলোতে ট্রাইগ্লিসারল অণুসমূহ ফসফোলিপিড ও প্রোটিনের সমন্বয়ে তৈরি পাতলা পর্দা চর্বির দানাগুলোকে পরস্পর যুক্ত হওয়া থেকে মুক্ত রাখে এবং দুধের বিদ্যমান এনজাইম থেকে একে রক্ষা করে। প্রাণীভেদে দুধের মধ্যে চর্বির পরিমাণ 3.5 থেকে 7.4% পর্যন্ত হয়। চর্বির পরিমাণ দ্বারা দুধের গুণগত মান নির্ধারণ করা হয়ে থাকে। উচ্চ চর্বি বিশিষ্ট দুধ অধিক ক্রিম বহন করে এবং মসৃণ হয় এবং বেশি মাখন ও পনির উৎপন্ন করে। একটি শক্তির একটি উৎকৃষ্ট উৎস হিসেবে কাজ করে। দ্বিতীয় উপাদানটা হলো প্রোটিন। দুধে উচ্চমান সম্পন্ন প্রোটিন বিদ্যমান। দুধে 3 শ্রেণীর প্রোটিন থাকে। একটা হচ্ছে কেজিন, তারপর হচ্ছে ল্যাক্ট অ্যালবুমিন, আর একটা হচ্ছে ল্যাক্টোগ্লোবিউলিন। তো ল্যাক্ট অ্যালবুমিন ও ল্যাক্টোগ্লোবিউলিনকে একত্রে সেরাম বা হোয়ে প্রোটিনও বলে। দুধের মোট প্রোটিন 0.9 থেকে 4.6 এর মধ্যে এবং 82% হলো কেজিন। এর মধ্যে 82% কেজিন এবং 18% হলো হোয়ে প্রোটিন। কেজিনটাই বেশি থাকে। গঠনগতভাবে কেজিন হলো এক প্রকার ফসফোপ্রোটিন। আদ্র বিশ্লেষণের ফলে কেজিন ফসফরিক অ্যাসিড ও অ্যামাইনো অ্যাসিডের বিভক্ত হয়। দুধে উপস্থিত 76 থেকে 86% প্রোটিনই কেজিন দ্বারা গঠিত। প্রধানত 4 প্রকার কেজিন দুধের মধ্যে পাওয়া যায়। এগুলো হলো আলফা S1, আলফা S2, বিটা এবং কাপ্পা কেজিন। এর সাথে অল্প পরিমাণে অ্যালবুমিন ও গ্লোবিউলিন বিদ্যমান, যা বিভিন্ন অসুখের বিরুদ্ধে তোমার প্রতিরোধ করে তোলে। হ্যাঁ, বলো। স্যার আমাদের ফার্স্ট সেমিস্টার সিলেবাস তোমাদের ফার্স্ট সেমিস্টার সিলেবাস হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়, এবং এর উপর 30টা এমসিকিউ থাকবে, সেগুলো আনসার করতে হবে। ঠিক আছে, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় সম্পূর্ণ। তাহলে আমরা তৃতীয় উপাদানটাতে যাই, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট। দুধে বিদ্যমান প্রধান শর্করা বা কার্বোহাইড্রেট হচ্ছে ল্যাকটোজ। এক অণু গ্লুকোজ ও এক অণু গ্যালাক্টোজের সমন্বয়ে ল্যাকটোজ তৈরি হয়। এটি দুধের মিষ্টতা বাড়ায়। দুধের মধ্যে প্রায় 4.8% ল্যাকটোজ বিদ্যমান, যা দুধের 40% ক্যালোরি উৎপন্ন করে। তারপর হচ্ছে খনিজ লবণ। দুধে ক্যালসিয়াম ও ফসফরাস অধিক পরিমাণে বিদ্যমান। এছাড়া অল্প পরিমাণে তোমার সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরাইড আর সাইট্রেট প্রভৃতি বিদ্যমান থাকে। ক্যালসিয়াম হাড়ের বৃদ্ধি সাধন ও ক্ষয়পূরণ করে এবং দাঁতের জন্য ক্যালসিয়াম খুবই প্রয়োজন। আর এর মধ্যে যে ভিটামিনগুলো আছে সেটা হচ্ছে দুধে ভিটামিনের এক সমৃদ্ধ ভাণ্ডার। এর মধ্যে ভিটামিন এ, B6, B12, সি, ডি, কে এবং এফ আছে। এছাড়াও থায়ামিন, নায়াসিন, রিবোফ্লাভিন, পেন্টোথেনিক অ্যাসিড প্রভৃতি উপাদান বিদ্যমান। আর 6 নম্বর উপাদান হলো পানি। দুধে পানির পরিমাণ গড়ে 87% এবং পানিতে দ্রবণীয় বিভিন্ন খাদ্য উপাদান দ্রবীভূত থাকে। এদের মধ্যে ভিটামিন বি কমপ্লেক্স ও সি উল্লেখযোগ্য।
তো এই হলো মূল 6টা উপাদান, আর এর কারণে দুধকে আসলে তোমার আদর্শ খাদ্য বলা হয়, কারণ এর মধ্যে তোমার প্রোটিনও আছে, এর মধ্যে চর্বিও আছে, এর মধ্যে কার্বোহাইড্রেট আছে, খনিজ লবণ আছে, ভিটামিন আছে এবং পানিও আছে। 6টা উপাদানই বিদ্যমান। এটা হচ্ছে আদর্শ খাদ্য। তো দুধের উপাদানে শতকরা সংযুক্ত এখানে দেওয়া আছে। চর্বির পরিমাণ থাকে 3.5 থেকে 4.5, প্রোটিন থাকে 4.6 থেকে 6.8%, আর কার্বোহাইড্রেট থাকে 1.1 থেকে 3.7%, আর খনিজ লবণ হচ্ছে 12 থেকে 14%, ভিটামিন থাকে কিছু পরিমাণ, আর প্রায় 87%ই থাকে হচ্ছে পানি। ঠিক আছে, তো ম্যাক্সিমামটাই হচ্ছে পানি, তার মধ্যে অল্প কিছু এইসব উপাদানগুলো থাকে। এবং এখানে বিভিন্ন প্রাণীর দুধে তোমার উপাদানগুলোর একটা তুলনা এখানে উল্লেখ করা হচ্ছে। 4টার মধ্যে বিভিন্ন উৎস থেকে পাওয়া দুধের উপাদানের শতকরা সংযুক্তি পুষ্টিমানের একটি তুলনামূলক চিত্র নিচে দেওয়া হলো। এখানে গরুর দুধ, ছাগল, ভেড়া এবং মহিষের এগুলোতে এই বিভিন্ন উপাদানের শতকরা পরিমাণ কত সেটা দেওয়া আছে। যেমন কার্বোহাইড্রেট বা সুগার বা ল্যাকটোজ, এটা গরুর দুধে 4.8%, ছাগলের দুধে 4.4%, ভেড়ার দুধে 5.1% এবং মহিষে 4.9%। চর্বির পরিমাণ গরুতে হচ্ছে 3.9, ছাগলে 3.5, ভেড়াতে 6 এবং মহিষে সবচেয়ে বেশি 8%। প্রোটিন, এটা গরুর দুধ হচ্ছে 3.2%, ছাগলের দুধে 3.1%, ভেড়া দুধে 5.4% এবং মহিষের দুধে 4.5%। তাহলে তোমার ভেড়া দুধে কিন্তু প্রোটিনের পরিমাণটা সবচেয়ে বেশি। তো হচ্ছে কোলেস্টেরল, এটা হচ্ছে 1.4 × 10⁻², গরুর দুধে। ছাগলের দুধে 1 × 10⁻², ভেড়া দুধে 1.1 × 10⁻², আর মহিষের দুধে 8 × 10⁻3। তাহলে মহিষের দুধে কিন্তু কোলেস্টেরলের পরিমাণ সবচেয়ে কম। ক্যালসিয়ামের পরিমাণ 0.12%, এটা হচ্ছে গরুর দুধে। ছাগলের দুধে 0.1%, ভেড়া দুধে 0.17% এবং মহিষের দুধে 0.195%। তাহলে মহিষের দুধে ক্যালসিয়ামের পরিমাণটা সবচেয়ে বেশি। ভিটামিন অল্প পরিমাণে থাকে, একদমই অল্প পরিমাণে। সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড গরুর দুধে 2.4%, ছাগলের দুধে 2.3, ভেড়ার দুধে 3.8 এবং মহিষের দুধে 4.2%। আর পলি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড গরুর দুধে হচ্ছে 0.1%, ছাগলের দুধে 0.1%, ভেড়া দুধে একটু বেশি 0.3% এবং মহিষের দুধে 0.2%। মনো অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, এটা হচ্ছে 1.1%, ছাগলের দুধে 0.8%, ভেড়ার দুধে 1.5% এবং মহিষের দুধে সবচেয়ে বেশি 1.7%। আর পানির পরিমাণ গরুর দুধে হচ্ছে 84.3 থেকে 87.8%, ছাগলের দুধে হচ্ছে 85.6 থেকে 88.9%, সবচেয়ে বেশি। আর ভেড়ার দুধ হচ্ছে 77.5 থেকে 83%, আর মহিষের দুধে 76.2 থেকে 81.1%। তো এগুলোর কিছু কিছু মান কিন্তু আমাদের পড়া লাগবে এমসিকিউর জন্য, বিশেষ করে ল্যাকটোজ, তারপর চর্বি, প্রোটিন, হ্যাঁ, কোলেস্টেরল, তারপর হচ্ছে ক্যালসিয়াম, এই পরিমাণগুলো মানগুলো মনে রাখার দরকার নাই, কোনটাতে সবচেয়ে বেশি সেটা মনে রাখতে পারলেই যথেষ্ট। এরপর আমরা গুরুত্বপূর্ণ অংশে আসবো, এটা অনেক সময় পরীক্ষাতে আসে, দুধ থেকে মাখন প্রস্তুতি, সেটা আমরা জেনে নিব। তো রাসায়নিকভাবে দুধ এবং মাখন দুটি হচ্ছে ইমালশন। দুধ হলো পানিতে চর্বির কণার ইমালশন এবং মাখন হলো চর্বিতে পানির কণার ইমালশন। হ্যাঁ, তো আমরা কিন্তু এর আগে কলয়েডটা কি সেটা পড়ছি, তাই না? কলয়েড হলো যেখানে বিস্তার মাধ্যমে বিস্তারিত কণাগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে, সুস্থিতভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে, এবং এটা একটা অস্বচ্ছ, অসমসত্ব সুস্থিত মিশ্রণ। সুস্থিত মানে হচ্ছে এখানে এই মিশ্রণটাকে রেখে দিলে নিচে কিন্তু কলয়েড কণাগুলো এসে জমা হয় না। তো দুধের মধ্যে কিন্তু পানির পরিমাণটা বেশি থাকে, তাই ওইটা হচ্ছে বিস্তারণ মাধ্যম। আর বিস্তারিত কণা হলো তরল প্রোটিন বা চর্বির কণাগুলো, ওগুলো হচ্ছে গিয়ে
কলয়েড কণা বা বিস্তারিত কণা। তো এই কণাগুলো পানির মধ্যে সুস্থিরভাবে ছড়িয়ে ছিটে থাকে বলে এটা হলো কলয়েড। এবং যে কলয়েডের তোমার বিস্তারণ মাধ্যম বিস্তারিত কণা দুইটাই হচ্ছে তরল, সেটাকে বলা হয় ইমালশন শ্রেণীর কলয়েড। আর মাখনে তোমার এখানে যে চর্বি থাকে, সে চর্বির পরিমাণটা বেশি থাকে, আর তার মধ্যে অল্প পরিমাণে পানি থাকে, বা বলতে পারো পানির কণা থাকে। তো চর্বিটা হচ্ছে এখানে কঠিন, আর পানি হচ্ছে তরল। তো চর্বির পরিমাণ বেশি বলে এটা হচ্ছে বিস্তারণ মাধ্যম, আর পানির কণার পরিমাণ কম থাকে, তাই এটা হচ্ছে বিস্তারিত কণা। তো যে কলয়েডে তোমার বিস্তারণ মাধ্যম কঠিন কিন্তু বিস্তারিত কণা হচ্ছে তরল, সেটাকেও কিন্তু ইমালশন বলা হয়। তো এই দুইটাই কিন্তু ইমালশন। তো মাখন হচ্ছে উচ্চ ঘনমাত্রার চর্বিযুক্ত পদার্থ এবং দুধ থেকে পৃথকীকৃত স্নেহ জাতীয় উপাদানের ইমালশন। মাখনের মধ্যে প্রায় 40% স্নেহ, 16% পানি এবং 4% প্রোটিন রয়েছে। মাখন উৎপাদনের পুরো প্রক্রিয়াটি মূলত দুইটা ধাপে সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে দুধ থেকে মাখন পৃথকীকরণ, আর একটা হচ্ছে মাখন থেকে পানি বিমুক্তকরণ। প্রথমে আমরা দেখব হচ্ছে মাখন পৃথকীকরণ পদ্ধতি। এক নম্বর হচ্ছে গ্রেডিং। দুধ সংগ্রহ করে গ্রেডিং করা হয়, মানে হচ্ছে দুধের বর্ণ, ঘনত্ব এটার উপর ভিত্তি করে দুধগুলোকে আলাদা করা হয়। অতঃপর দুধের গন্ধ, স্বাদ, বর্ণ, অবস্থা, অম্লত্ব ও অদক্ষেপের পরীক্ষা করা হয়। গ্রেডিং করার পর এই পরীক্ষাগুলো করা হয়। ক্রিম থেকে মাখন তৈরি করলে ক্রিমকেও গ্রেডিং করা হয়। ঠিক আছে, যদি আমরা ক্রিম সংগ্রহ করে সেই ক্রিম থেকে মাখন তৈরি করতে চাই, তাহলে প্রথমে ওই ক্রিমটাকেও কিন্তু গ্রেডিং করে নিতে হবে। মানে এখানে তো অনেক জায়গা থেকে এটা সংগ্রহ করা হয়, তো একই রকম যেগুলো সেগুলোকে একটা পাত্রে আলাদা আলাদা ঘনত্ব বা বর্ণের গুলো আলাদা আলাদা পাত্রে নেওয়া হয়। এরপর ক্রিমের বর্ণ, স্বাদ, গন্ধ, অবস্থা ইত্যাদি পরীক্ষা করা হয়। 2 নাম্বার ধাপ হচ্ছে হিমায়ন। কাঁচা দুধ একটি পরিষ্কার পাত্রে নিয়ে রেফ্রিজারেটরে 20 থেকে 24 ঘন্টা রাখা হয়, যাতে উপরে ক্রিম গঠিত হয়। একে সর বলে। নর্মালি আমরা এটাকে সর বলি, ওইটি হচ্ছে ক্রিম। 3 নাম্বার ধাপ হলো স্ক্রিমিং। এবার ডিপার দিয়ে উপর থেকে ক্রিম সরিয়ে নেওয়া হয়। 4 নাম্বার হচ্ছে ক্রিমের প্রশমন। সাধারণত পৃথকীকৃত আদর্শ ক্রিমে 0.15 থেকে 0.3% ল্যাকটিক অ্যাসিড থাকে। যদি ক্রিমের মধ্যে এর থেকে বেশি পরিমাণে অ্যাসিড থাকে, মানে ল্যাকটিক অ্যাসিড থাকে, তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম বাইকার্বনেট অথবা সোডিয়াম কার্বনেট যোগ করে অ্যাসিডিটি 0.15 থেকে 0.3%-এ নিয়ে আসা হয়। এই পদ্ধতিকে ক্রিমের প্রশমন বলে। তারপর হচ্ছে পাস্তুরাইজেশন। ক্রিমকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 30 মিনিট অথবা 62 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 15 মিনিট উত্তপ্ত করলে ক্রিম জীবাণুমুক্ত হয়। ঠিক আছে, এর ফলে ক্রিম থেকে উৎপন্ন মাখন সংরক্ষণের মান বৃদ্ধি পায় এবং স্বাদ বাড়ে। এই পদ্ধতিকে পাস্তুরাইজেশন বলা হয়। কিছু কিছু ক্ষেত্রে ক্ষতিকারক এনজাইম নষ্ট করার জন্য তাপমাত্রায় পাস্তুরাইজেশন করা হয়। তো এখানে দুধ থেকে মাখন প্রস্তুতি পৃথকীকরণের একটা চিত্র দেওয়া আছে, কিভাবে এই মেশিন দিয়ে তোমার মাখনটা প্রস্তুত করা হয় আর কি। তো পাস্তুরিকৃত ক্রিমকে 6 নম্বর ধাপ হচ্ছে এজিং। পাস্তুরিকৃত ক্রিমকে নিম্ন তাপমাত্রায় কয়েক ঘন্টা ঠান্ডা করা হয়, একে ক্রিমের এজিং বলা হয়। এজিং এর ফলে ক্রিম চার্নিং যোগ্য হয়। যতক্ষণ পর্যন্ত না ক্রিমের চর্বির গ্লোবিউলাসগুলো অন্ততপক্ষে আংশিক জমাট বাঁধে বা গ্যালাসিত হয়, ততক্ষণ পর্যন্ত এজিং করতে হয়। ক্রিম ঠিকভাবে ঠান্ডা করে এজিং করা না হলে এবং পর্যাপ্ত জমাকরণ বা ক্যালাসন না করে ক্রিম অতিরিক্ত পরিমাণে যদি করা না হয়, তাহলে ক্রিম অতিরিক্ত পরিমাণে চর্বি হারাবে, ফলে উৎপন্ন মাখন সন্তোষজনক হবে না। ঠান্ডাকরণ এবং এজিং এর জন্য অত্যানুকূল তাপমাত্রা হচ্ছে 5 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস। অতি নিম্ন তাপমাত্রায় এজিং কৃত ক্রিমের চার্নিং
তোমার কঠিন হয়ে পড়ে, চার্নিং প্রক্রিয়াকালে দীর্ঘ হয় এবং উচ্চ তাপমাত্রায় করা হলে চার্নিং প্রক্রিয়াকালটা কম হয়, তবে ক্রিম খুব বেশি চর্বি হারায় এবং উৎপন্ন মাখন তুলনামূলকভাবে কোমল হয়, মসৃণ হয়। আবার ঠান্ডাকরণ ও এজিং তাপমাত্রা খুব কম হলে চার্নিং প্রক্রিয়াকরণ দীর্ঘ হয়, তবে চর্বির ক্ষতি হ্রাস পায় এবং মাখন দৃঢ় হয়। তাই অত্যানুকূল তাপমাত্রা হচ্ছে 15 থেকে 16 ঘন্টায় ক্রিম এজিং করা হয়। ঠিক আছে, অত্যানুকূল তাপমাত্রায় 15 থেকে 16 ডিগ্রি এজিং করলে সেটা সবচেয়ে ভালো হয়। ঠিক আছে, তো চার্নিং মেশিন হলো একটা হস্তচালিত মেশিন যেখানে এই ক্রিমটাকে নিয়ে খুব দ্রুত সেটাকে ঘোরানো হয়। ঠিক আছে, তো এই দ্রুত ঘোরানোর ফলে যে চর্বির কণাগুলো, এগুলো একটার সাথে একটা লেগে একটা বড় চর্বির দলা সৃষ্টি করে, সেটাই অ্যাকচুয়ালি হচ্ছে কিন্তু মাখন। এজিংকৃত ক্রিমের সাথে 7 নম্বর ধাপে এজিংকৃত ক্রিমের সাথে মাখন, স্টার্টর কালচার, স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিক্স এবং স্ট্রেপ্টোকক্কাস ক্রিমোরিস অণুজীব একত্রে রাখলে ক্রিমের কার্বোহাইড্রেট ভেঙে ল্যাকটিক অ্যাসিড, ডাইএসিটাইল এবং এসিটাইল মিথাইল কার্বনিল এবং 2,3-বিউটিলিন উৎপন্ন করে। বাটারে ডাইএসিটাইল থাকলে নিম্ন স্বাদযুক্ত হয় এবং এর মাধ্যমে আর যদি এটা তোমার পরিমাণটা বেশি থাকলে এর স্বাদটা ভালো হয়। এরপর চার্নিং বা মন্থনকরণ করা হয়। দুধকে সেন্ট্রিফিউজ করে তা হতে ক্রিম ও ঘোলকে পৃথক করার প্রক্রিয়াকে মন্থন বা চার্নিং বলা হয়। এই প্রক্রিয়ায় দুধকে তীব্রভাবে আলোড়ন করে দুধের ক্রিমকে বড় আকৃতির মাখন কণায় পরিণত করা হয়। তো এখানে যখন এই মাখনটাকে বা এই ক্রিমটাকে দ্রুত গতিতে ঘোরানো হবে, তখন এর মধ্যে থাকা চর্বির কণাগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে বড় একটা চর্বির দলায় পরিণত হবে, সেটাকে আসলে আমরা বলি মাখন। তো এই প্রক্রিয়া ক্রিমের চারদিকে তোমার যে লিপোপ্রোটিন দ্বারা গঠিত আবরণটি ভেঙে ফেলা হয়, ফলে চর্বির কণাগুলো একত্রিত হয়ে মাখনের কণায় পরিণত হয় এবং মন্থন শেষে দুধের ক্রিম ঘোল থেকে পৃথক হয়ে যায়। আর চার্নিং এর সময় হলুদ রং হিসেবে ক্যারোটিন যোগ করা হয়। হালকা একটু হলুদ রং যোগ করলে মাখনটার কালারটা খুব সুন্দর হলুদ হয়। তারপর হচ্ছে দ্বিতীয় যে ধাপ, সেটা হলো মাখন থেকে পানি মুক্তকরণ। সাধারণত মাখন সতেজ রাখার জন্য তোমার 15 থেকে 16% পর্যন্ত আর্দ্রতা বজায় রাখা প্রয়োজন, তবে এর চেয়ে আর্দ্রতা বেশি হলে মাখনের স্থায়িত্ব হ্রাস পায় এবং মাখনের উপাদান প্রোটিন, শর্করা নষ্ট হয়ে যায়। তো মাখনের স্থায়িত্ব বৃদ্ধির জন্য মাখন থেকে পানি মুক্তকরণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রথম কাজ যেটা, মাখন থেকে প্রথমে ছাঁকন প্রক্রিয়ায় দ্রবীভূত মাখন দুধ আলাদা করা হয়, মানে যে ঘোলটা থাকে মাখনের সাথে। তুমি ক্রিমটাকে যখন চার্নিং মেশিনে নিয়ে দ্রুত ঘোরাবা, তখন চর্বির কণাগুলো আলাদা হয়ে যাওয়ার পর যে হালকা সাদা কালারের যে পানিটা রয়ে যায়, সেখান থেকে এটাকে ছাঁকন প্রক্রিয়া আলাদা করে নিতে হবে। পরবর্তীতে ঠান্ডা পরিষ্কার পানিতে মাখন বারবার ধোয়া হয় যতক্ষণ না পর্যন্ত ঘোলা পানি বের হয়। এই জন্য পাতলা কাপড়ে মাখন মুড়িয়ে নিয়ে পানিতে চাপ দেওয়া হয়। এই বারবার পরিষ্কার পানিতে
ডুবিয়ে চাপ দেওয়ার ফলে ভেতরের যে ঘোলা পানিটা সেটা বের হয়ে যায়। ঘোলা পানি বের হওয়া বন্ধ হলে মাখন চাপ দিয়ে কিছুটা পানি মুক্ত করা হয়। এরপর মাখনের প্রয়োজন মতো শুষ্ক লবণ বা লবণের দ্রবণ যোগ করে ভালো মতো আমরা যদি দড়িত মথিত করি, তাহলে মাখনের কণার মাঝে লুকিয়ে থাকা পানি বের হয়ে যায় এবং লবণ মাখনের সর্বত্র সমানভাবে ছড়িয়ে পড়ে, ফলে মাখনের স্বাদ বৃদ্ধি পায় এবং দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। তো লবণ ছাড়া যদি আমরা আসলে এই মাখনটাকে রেখে দেই, তাহলে কিন্তু আসলে তার কোনো স্বাদ থাকবে না। ঠিক আছে, ওই স্বাদ বৃদ্ধির জন্যই কিন্তু আমার লবণটা যোগ করতে হয়। আর এই কাজের শেষে তোমার গ্রিস প্রুফ পেপার এবং অ্যালুমিনিয়াম লেমিনেটেড মোড়কে মাখন প্যাকেট করা হয়, যার কাছাকাছি তাপমাত্রায় সংরক্ষণ করা হয়। কারণ নিম্ন তাপমাত্রা সংরক্ষণ না করলে সেই মাখনটা কিন্তু পরবর্তীতে আবার নষ্ট হয়ে যাবে। এরপর আমরা দেখব মাখন থেকে ঘিয়ের উৎপাদন। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অনেক সময় আসে, মাখন থেকে কিভাবে ঘি প্রস্তুত করা যায়, এটা প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। তো এখানে হচ্ছে সতেজ মাখন সংরক্ষণ করা কঠিন, কারণ এটি দ্রুত জারিত হয়ে বাজে গন্ধ সৃষ্টি করে এবং বিশেষ করে উষ্ণ আবহাওয়ায়। তো মাখনকে বড় অগভীর পাত্রে ফুটানো হয়, এতে মাখন থেকে অধিকাংশ পানি দূরীভূত হয় এবং অণুজীব ও এনজাইম যেমন লাইপেজ ধ্বংসপ্রাপ্ত হয়, ফলে উৎপন্ন সামগ্রী অনেক বেশি সুস্থিতি লাভ করে। উৎপন্ন এই সামগ্রী ঘি বা পরিশোধিত মাখন নামে পরিচিত। এতে মাত্র 1% ময়েশ্চার বিদ্যমান থাকে, এজন্য অনেক দিন ধরে একে সংরক্ষণ করা যায় এবং সংরক্ষণ কাল হচ্ছে 6 থেকে 12 মাস হতে পারে। কক্ষ তাপমাত্রাতেই সংরক্ষণ করা যাবে। আর এই ঘি তৈরির উপাদানগুলো হলো পরিপক্ক মাখন, মসলিন কাপড়, পাত্র, তারপরে আলোড়ক, থার্মোমিটার, আর হচ্ছে নিক্তি কন্টেইনার। প্রথম কাজ হচ্ছে পাত্রের মধ্যে মাখন নিয়ে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 64 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত উত্তপ্ত করা ও আলোড়িত করা, মানে ভালোভাবে নাড়ানো হয়। 94 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত তাপমাত্রা বর্ধিত করলে পানি প্রায় সম্পূর্ণরূপে নির্গত হয় এবং মাখনের দ্রবণ আরও ভারী হলে এবং বুদবুদ উৎপন্ন হলে দইয়ের দানাগুলো উপরে ভেসে ওঠে। তাপমাত্রা প্রায় 110 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি করা হয় এক্ষেত্রে। আর এই যে তাপমাত্রা আমি বাড়াচ্ছি, তখন কিন্তু ওই জায়গায় ফেনার সৃষ্টি হয় মাখন উৎপাদনের সময়। এই ফেনাটা কিন্তু চামচ দিয়ে তুলে ফেলে দিতে হবে। এরপর দইয়ের দানাগুলো দ্রবীভূত হওয়া শুরু হলে তাপমাত্রা প্রায় 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত বাড়ানো হয়। উপরের পৃষ্ঠের দইয়ের গাদ দূর হওয়া পর্যন্ত উত্তপ্ত করতে হবে। বড় বড় বুদবুদগুলো ভেঙে গেলে দ্রবণের বর্ণ হলুদাভ হলে নামিয়ে ঠান্ডা করতে হবে। তো যখনই দেখা যাবে অনেকটা গোল্ডেন কালারের দ্রবণ তৈরি হয়ে গেছে, তখনই কিন্তু বুঝতে হবে যে ঘিটা তৈরি হয়ে গেছে। ঠান্ডা করার সময় ক্রিস্টাল দানা তৈরি হয় এবং উৎপন্ন ঘি কন্টেইনারে সংরক্ষণ করা হয়। তো এই ক্ষেত্রে ঘি তৈরির ক্ষেত্রে যে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন, সেটা হচ্ছে ফেনা উৎপন্ন হয়ে যেন উপচে না পড়ে। মাখন গলানোর সময় সাবধানে আলোড়িত করবে। আর আয়রন বা টিনের কন্টেইনার ব্যবহার করা যাবে না। ঠিক আছে, এইগুলোতে ঘি সংরক্ষণ করা যাবে না। ঠিক আছে, আর এই ক্ষেত্রে একটু তেজপাতা ব্যবহার করলে ভালো হয়। আমরা যখন ওই বাটারটাকে তাপ দেই, তখন তোমার সাথে একটা তেজপাতা দিয়ে দিলে ভালো হয়। যখন তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে প্রায় 64-এ নেওয়া হয়, তখন তেজপাতা দিয়ে দিলে ওই ঘি থেকে একটা সুন্দর গন্ধ আসে। এরপর আমরা দেখব পাস্তুরায়ন ও লিপিড কি।
পাস্তুরায়নটা হলো তাপ প্রয়োগ করে দুধকে জীবাণুমুক্ত করার প্রক্রিয়াকে পাস্তুরায়ন বলা হয়। দুধ অত্যন্ত দ্রুত পচনশীল খাদ্যদ্রব্য। দুধের পচন রোধে দুধকে পাস্তুরিত করা হয়। এই প্রক্রিয়ায় তাপমাত্রাকে এমনভাবে নিয়ন্ত্রণ করা হয় যেন ইস্ট, মোল্ড সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত হয় এবং বিভিন্ন এনজাইম ও ব্যাকটেরিয়া সম্পূর্ণভাবে তাদের কার্যক্ষমতা বিনষ্ট করে দেয়। আর লিপিডটা হলো কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের সহযোগে গঠিত সাধারণত পোলার দ্রাবকে অদ্রবণীয় ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলের এস্টারকে লিপিড বা ফ্যাট বলা হয়। লিপিড পানিতে অদ্রবণীয় হলো ক্লোরোফর্ম, পেট্রোল মানে যেগুলো জৈব দ্রাবক, বেনজিন প্রভৃতি দ্রাবকে দ্রবণীয়। লিপিড জীবদেহের গুরুত্বপূর্ণ উপাদান। শরীরের বিভিন্ন অংশে লিপিড মজুদ হিসেবে থাকতে পারে। এ হলো পাস্তুরায়ন এবং লিপিড। এখন আমরা কিছু বহু নির্বাচনী প্রশ্ন সমাধান করব এবং কিছু জ্ঞানমূলক এবং অনুধাবন প্রশ্ন দেখব। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে, কোন প্রাণীর দুধে প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে? কেউ কি বলতে পারবা কোন প্রাণীর দুধে প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে? গরু, মহিষ, ছাগল, ভেড়া? ভেড়া। কারেক্ট, ভেড়াতে সবচেয়ে বেশি থাকে। ওকে, তারপরের প্রশ্নটা হচ্ছে, কোন প্রাণী দুধে চর্বির পরিমাণ সবচেয়ে বেশি থাকে? চর্বির পরিমাণ সবচেয়ে বেশি থাকে কোনটাতে? আচ্ছা, হ্যাঁ বলো। এটাও ভেড়া। না, এটা তো ভেড়া হবে না। এটা কোনটা হবে? গরু। হচ্ছে মহিষ। মহিষের দুধে চর্বির পরিমাণ সবচেয়ে বেশি থাকে। তাও আসো আমরা একটু লেকচারের পিছন দিক থেকে গিয়ে ওই চার্টটা একটু দেখে আসি। এই চার্টে তোমরা দেখতে পাবা এই যে এখানে চর্বি বা ফ্যাটের পরিমাণ 8% থাকে মহিষের দুধে। এটা হচ্ছে সবচেয়ে বেশি। তারপরের প্রশ্ন হচ্ছে, দুধে কোন ডাইস্যাকারাইড থাকে? ল্যাকটোজ। রাইট, এখানে ল্যাকটোজ থাকে। তারপর হচ্ছে, কোন প্রাণীর দুধে চিনির পরিমাণ সবচেয়ে বেশি থাকে? এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে ভেড়া। তারপরে প্রশ্ন, তরল দুধ সংরক্ষণে কোন পদ্ধতি অবলম্বন করা হয়? হিমায়ন, কৌটাজাতকরণ, পাস্তুরাইজিং, হচ্ছে ভিনেগার ব্যবহার? পাস্তুরাইজিং। হ্যাঁ, পাস্তুরাইজিং। তারপরের প্রশ্ন হচ্ছে, সংগৃহীত দুধের পিএইচ নিয়ন্ত্রণের জন্য নিচের কোনটি মেশানো হয়? দুধের পিএইচ নিয়ন্ত্রণের জন্য নিচের কোনটি মেশানো হয়? সোডিয়াম বাইকার্বনেট আছে, তারপরে হাইড্রোজেন পারঅক্সাইড, সোডিয়াম ক্লোরাইড, আর হচ্ছে অ্যামোনিয়া। কোনটি? সোডিয়াম। হ্যাঁ, সোডিয়াম বাইকার্বনেট। রাইট, সোডিয়াম বাইকার্বনেট। এছাড়া ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম কার্বনেটও ব্যবহার করা যায়। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে, দুধে নিচের কোন আয়ন সমূহের সেটটি অধিক পরিমাণে থাকে? এটা কে বলতে পারবা? দুধে নিচের কোন আয়নের সেটটি সবচেয়ে বেশি থাকে? স্যার ঘ নাম্বারটা। ঘ নাম্বার, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং আয়রন। আয়রন। এটা কি ঠিক? আর কেউ বলতে পারবা? আমরা, আচ্ছা,
আমরা যেগুলো পড়েছিলাম তার মধ্যে বলা ছিল ক্যালসিয়াম ও ফসফরাস সবচেয়ে বেশি থাকে, তা এছাড়াও সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরাইড এবং সাইট্রেট আয়নগুলো বেশি থাকে। তো সেদিক থেকে চিন্তা করলে ক্যালসিয়ামের পরিমাণ সবচেয়ে বেশি থাকে, এছাড়া সোডিয়াম ও পটাশিয়াম, আর সাথে থাকে ক্লোরাইড এবং তোমার সাইট্রেট। এই আয়রন কিন্তু থাকে না। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হবে ক। এই হলো হচ্ছে এমসিকিউ গুলো। এরপর আমরা কিছু জ্ঞানমূলক প্রশ্নে আসি, যে ওয়ে প্রোটিনটা কি? কেউ বলতে পারবা ওয়ে প্রোটিনটা কি দুধে? ল্যাক্ট অ্যালবুমিন ও ল্যাক্টোগ্লোবিউলিন যে প্রোটিন দুটো থাকে, এই দুটো প্রোটিনকে একসাথে ওয়ে প্রোটিন বলা হয়। চার্নিংটা কি? এটা হলো দুধ থেকে মাখন প্রস্তুতির সময় একটা হস্তচালিত মেশিন, যেখানে সেই ক্রিমটাকে দ্রুত গতিতে ঘোরানোর ফলে চর্বির কণাগুলো কি হয়ে যায়, একসাথে জমাটবদ্ধ হয়ে যায়। তা সে লাইপোপ্রোটিন যে পর্দা ছিল সেই পর্দাটা ভেঙে। আর লিপিড কি? লিপিড হলো কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত সাধারণ পোলার দ্রাবকে অদ্রবণীয় ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলের এস্টার। ঠিক আছে, এই হলো জ্ঞানমূলক প্রশ্ন। অনুধাবনমূলক প্রশ্ন হচ্ছে মাখন থেকে পানি মুক্তকরণটা ব্যাখ্যা করো। এখানে যে ধাপগুলো ছিল 5টা, সেটা এখানে বর্ণনা করতে হবে। আর খ নাম্বারটা 2 নাম্বারটা হচ্ছে দুধের শতকরা সংযুক্তি লেখো। এটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট না, তারপরও তোমরা এটা একটু পড়বা, যে দুধে কি কি উপাদান আছে: চর্বি, কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, পানি, হ্যাঁ, এগুলো এবং মিনারেল, এগুলোর যে শতকরা পরিমাণ সেগুলো তোমরা একটু পড়বা। আর তারপরের প্রশ্ন হচ্ছে দুধ থেকে মাখন পৃথকীকরণ ব্যাখ্যা করো। দুধ থেকে মাখন তৈরি করা হয় সেই প্রক্রিয়াটা তোমাদের এখানে পড়তে হবে। এখানে একটা সৃজনশীল প্রশ্নের উদ্দীপক দেওয়া আছে। কাঁচা দুধ পাস্তুরায়ন তৈরি হচ্ছে এ, চার্নিং বি, তাপ দিয়ে ডি, প্রস্তুত করা হচ্ছে। প্রথম প্রশ্ন হচ্ছে পাস্তুরায়ন কি? আগে বলছিলাম যে পাস্তুরায়ন হচ্ছে দুধ সংরক্ষণের একটা কৌশল, যেখানে দুধকে একটা নির্দিষ্ট তাপমাত্রা উত্তপ্ত করা হয়। কিছুক্ষণ উত্তপ্ত করার ফলে এর মধ্যে ইস্ট এবং মোল্ড, এই অণুজীবগুলো মরে যায় এবং ব্যাকটেরিয়ার যে বংশবিস্তার সেটাও কিন্তু রহিত হয়। এই প্রক্রিয়াটা হচ্ছে পাস্তুরায়ন। অণুজীব কিভাবে খাদ্যদ্রব্যকে ধ্বংস করে ব্যাখ্যা করো। সেটাও আগের লেকচারটাতে দেওয়া ছিল। অণুজীবের থেকে তোমার যে এনজাইম নিঃসৃত হয়, সেই এনজাইমের তোমার যে প্রোটিন শিকল থাকে, সেই প্রোটিন শিকলের অ্যাক্টিভ সাইটটা কি করে, খাদ্যদ্রব্যকে পচাতে সাহায্য করে। ঠিক আছে, এখন গ নাম্বার প্রশ্ন হচ্ছে ডি উৎপাদনে এ ও বি এর ভূমিকা বর্ণনা করো। এখানে ডিটা কি কেউ বলতে পারবা? এই যেখানে প্রক্রিয়াটা দেওয়া আছে, এতে ডিটা কি? মাখন। আচ্ছা, শুধু ডিটা হচ্ছে মাখন। আচ্ছা, তাহলে আরেকজনকে জিজ্ঞেস করি। স্যার এটা তো ঘি। ঘি?
পাস্তুরণ করার পর যে এ তৈরি হয় এটা হচ্ছে সেই দুধ, এবং দুধ থেকে চার্নিং করে বাটার তৈরি করা হয়, তাই না, মাখন। আর মাখনকে তাপ দিয়ে সেখান থেকে ঘি তৈরি করা হয়, ডিটা হচ্ছে ঘি। তো ডি উৎপাদনে এ ও বি এর ভূমিকা, দুধ এবং মাখনের ভূমিকাটা কি সেটা ব্যাখ্যা করতে হবে, কারণ মাখন তৈরি করা হয় কিন্তু দুধ থেকেই। দুধ থেকে তোমার যে ক্রিমটা সংগ্রহ করা হয় সেই ক্রিমটাকে তোমার চার্নিং মেশিনে দিয়ে দ্রুত গতিতে ঘোরানোর ফলে চর্বির কণাগুলো একত্রিত হয়ে কিন্তু মাখন তৈরি করে। ঠিক আছে, তো সেই মাখনটা কিন্তু অনেকদিন আমরা সংরক্ষণ করতে পারবো না, কারণ এতে ময়েশ্চারের পরিমাণটা একটু বেশি থাকার কারণে সে কিন্তু দ্রুত নষ্ট হয়ে যায়, এবং ঠিক মতো নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। তো সেটাকে যখন আবার আমরা তাপ দিয়ে ঘিতে পরিণত করব, সেই ক্ষেত্রে কিন্তু এতে ময়েশ্চারের পরিমাণ কম থাকে এবং এটাকে দীর্ঘদিন যাবত সংরক্ষণ করা যায়। তো মূল কথা হচ্ছে এখানে আমরা কিভাবে দুধ থেকে মাখন, মাখন থেকে ঘি প্রস্তুত করতে পারি সেটা একটু সংক্ষেপে উল্লেখ করতে হবে। কারণ এখানে ওই এ আর বি এর ভূমিকার কথাই কিন্তু বর্ণনা করতে বলা হয়েছে, তাই না? তাহলে দুধের ভূমিকাটা কি এবং মাখনের ভূমিকাটা কি ঘি তৈরির ক্ষেত্রে, সেটা এখানে আলোচনা করা লাগবে। আর পরবর্তীতে হচ্ছে কাঁচা দুধ বেশ কয়েক ঘন্টা রেখে দেওয়ার পর তাপ দিলে ছানা হয়ে যায়, কিন্তু পাস্তুরণ করলে দুধ তার গুণাগুণ হারায় না, কারণটা বিশ্লেষণ করো। এটা কি কেউ বলতে পারবা এর মূল কারণটা কি? এই কাঁচা দুধটাকে বেশ কয়েক ঘন্টা রেখে দেওয়ার পর যখন তাপ দিই তখন আসলে দ্রুত দুধের যে প্রোটিন অংশগুলো আছে সেই প্রোটিন অংশগুলো তোমার জমাট বেঁধে যায়, কারণ এখানে অ্যাসিডিটির পরিমাণটা বেড়ে যায়। বেড়ে যাওয়ার কারণে তোমার পিএইচ নিয়ন্ত্রিত হওয়া না কারণে তোমার যে লাইপোপ্রোটিন পর্দা থাকে সেটা ভেঙে কণাগুলো পরস্পরের সাথে দ্রুত জমাটবদ্ধ হয়ে যায়, তাই ছানায় পরিণত হয়। কিন্তু পাস্তুরাইজেশন মানে একটা নির্দিষ্ট তাপমাত্রায় তাপ দেওয়ার ফলে, অল্প কিছুক্ষণ তাপ দেওয়ার ফলে দুধের মধ্যে যে তোমার ব্যাকটেরিয়াগুলো ছিল, সেই ব্যাকটেরিয়াগুলো কিন্তু ধ্বংস হয়ে যায়। শুরুতে যখন আমরা তাপ দিয়ে ফেলি তখন কিন্তু দুধের সেই ব্যাকটেরিয়াগুলো ধ্বংস হয়ে যায়, যার ফলে এটা দুধকে ওই জমাটবদ্ধ করতে পারে না। কিন্তু কাঁচা দুধকে অনেকক্ষণ রেখে দেওয়ার ফলে তারপর যদি তাপ দিতে চাই ততক্ষণে কিন্তু ওই ব্যাকটেরিয়ার কণাগুলো বা অণুজীবের কণাগুলো অলরেডি সেই দুধের কণাগুলোকে তোমার এর ভিতর যে তোমার প্রোটিনের যে পর্দাগুলো ছিল সেগুলোকে ভেঙে ফেলে। ঠিক আছে, ভেঙে সেগুলোকে একত্রিত করে ফেলতে সাহায্য করে। তো এই জিনিসগুলোই কিন্তু এখানে তোমাকে ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, তো এই হলো কি আজকে লেকচারের অংশ। তো এখান থেকে তোমরা অবশ্যই দুধ থেকে মাখন প্রস্তুতি এবং মাখন থেকে ঘি প্রস্তুতি অংশটা পড়বে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। আর কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো, আমরা নেক্সট ক্লাসে আর পরবর্তী টপিকগুলো নিয়ে আলোচনা করব।